একজন বন্ধু কিভাবে তার প্রিয় বন্ধুর জীবনে চরম বিপর্যয় ডেকে আনে, কিভাবেই বা অথয়ের সুখের সংসার এক নিমেষেই শেষ হয়ে গেল। গোগো কোন সর্বনাশের খেলায় মেতে উঠেছে? বন্ধুত্বের আড়ালে সে কেনই বা অথয়ের ক্ষতি চায়? আমাদের মনে প্রিয়জনকে নিয়ে থাকা ইনসিকিউরিটির সুযোগ কিভাবে তৃতীয় একটি ব্যক্তি নিতে পারে? এইসব প্রশ্নের উত্তরগুলো আমরা জানব আজকের মুভি এক্সপ্লেনেশন থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া তোমরা তোমাদের পছন্দমতো মুভি বা ওয়েব সিরিজের নাম আমায় কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলির এক্সপ্লেনেশন আনার। তাহলে চলো এবার শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন অফ ওয়েব সিরিজ অথৈ। অথৈ এই হলো ভিনসুরা গ্রাম। এটা হলো গল্পের একটা অন্যতম প্রধান চরিত্র অনগ্র চ্যাটার্জি ওরফে গোগো। সে ফোনে মুখার্জি স্যার নামের একজনকে এই ভিনসুরার রাস্তার ডিরেকশন দিচ্ছিল। গোগো দিল্লি মেডিকেল কলেজের ডক্টর ছিল। বর্তমানে সে ক্যান্সার নিয়ে রিসার্চ করে এবং সে নিউ জার্সিতে থাকে। কদিন হলো সে তার গ্রাম ভিনসুরায় এসেছে। সে এখানে এসেছে কোনো একটা খেলা খেলতে ও এই খেলায় কাউকে একটা হারাতে। সে তার ছোটোবেলার টুকরো টুকরো ঘটনা আমাদের বলতে থাকে এবং ফ্ল্যাশব্যাকে সেগুলোই আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়। একদিন ভাঙা স্কুলের মাঠে রায় নামের একটি মেয়েকে গোগো প্রেম প্রস্তাব দিয়েছিল, কিন্তু রায় জানায় সে গোগোকে নয় অথয়কে ভালোবাসে। এই কথায় গোগো রায়ের উপর রেগে যায় এবং তার সাথে জোর করতে থাকে। সেই সময় কোথা থেকে অথই ছুটে এসে গোগোকে ধাক্কা মেরে রাইয়ের থেকে দূরে সরিয়ে দেয়। গোগো এবার রায়কে ছেড়ে অথয়ের ওপর চড়াও হয়। রায় তাদের থামতে বলে এবং অথয়কে জানায় তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই বলে রায় চলে যেতে গেলে অথই উঠে দাঁড়ায়। সে রায়কে পেছন থেকে ডেকে বলে তার তো এখনও 18 বছর হয়নি, সে নিজে তার মামার সাথে এই ব্যাপারে কথা বলবে। কিন্তু রায় অথয়কে জানায় অথয় তো আর কদিন পরেই ডাক্তারি পড়তে চলে যাবে, তখন তার কি হবে? আর তার মামা মামিও বলে দিয়েছে তারা আর ওকে তাদের কাছে রাখবে না। এই বলে রায় চলে যায়। গোগো অথয়কে বলতে থাকি সে মেডিকেল কলেজে এর থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। এসব নিয়ে ঠাট্টা করতে করতে তারা সেখান থেকে চলে যায়। গোগো এতক্ষণ তার ছোটোবেলার এই কথাগুলো আমাদের শোনাচ্ছিল। সে বলতে থাকে বিয়ের পর রাইয়ের আর খোঁজ পাওয়া যায়নি। পরে সে খবর নিয়ে জানতে পারে রাইয়ের বর নাকি নেশা করে রায়কে মারধর করত। সে তবুও রাইয়ের খবরটা নিয়েছিল, অথয় নাকি সেটুকুও করেনি। এরপর গোগো তার স্কুলে যায় তার ছোটোবেলার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে। ফ্ল্যাশব্যাকে সেটাই দেখানো হয়। সেদিন ছিল তাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন। জেলার মধ্যে প্রথম হয়েছিল অথৈ কুমার লোধা ওরফে অথৈ, তাকে মেডেল পরিয়ে দেওয়া হয়, এবং দ্বিতীয় হয় অনগ্র চ্যাটার্জি ওরফে গোগো। গোগোর মুখ দেখেই বোঝা যায় তার দ্বিতীয় হওয়ার বিষয়টাতে সে খুশি হয়নি। সিন আবার বর্তমানে ফিরলে গোগো স্কুল থেকে তার বাড়িতে ফিরে আসে। সেখানে ফ্ল্যাশব্যাকে আবার গোগোর ছোটোবেলার দৃশ্য দেখানো হয়। গোগোর বাবার হাত ধরে অথয় একদিন তাদের বাড়িতে এসেছিল। গোগোর মা তারই একটা পুরনো জামা তাকে দিয়ে বলে সেটা অথয়কে দিয়ে আসতে, কিন্তু গোগো তার জামাটা অথয়কে দেওয়ার আগে জামার ছেঁড়া অংশটা আরও কিছুটা ছিঁড়ে তবে দেয়। এরপর একদিন হঠাৎই গোগোর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ওনার ব্রেন ক্যান্সার হয়েছিল। এর কিছুদিন পরেই তিনি মারা যান। এসব ঘটনা বলতে বলতে গোগো তাদের গ্রামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঠে চলে আসে। এই হলো মুকুল। গোগো তার কাছে এসে তার সাথে কথা বলে। মুকুল গোগোকে জিজ্ঞেস করে সে অথয়কে দেখেছে কিনা, কারণ একটু পরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন আর তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। গোগো সেই কথায় কোনো পাত্তা না দিয়ে স্টেজের পিছনে গ্রিন রুমের দিকে যেতে থাকে। সেখানে তাকে দেখে সবাই চমকে ওঠে। মিমি গোগোকে বাইরে যেতে বলে এবং সেও গোগোকে অথয়ের কথা জিজ্ঞাসা করে। গোগো মিলিকে দিয়া কোথায় জানতে চায়। মিলি জানায় দিয়া বাথরুমে গেছে। তখন গোগো গ্রিন রুম থেকে বেরোতে গেলে মন্টু নামের একটা লোকের সাথে ধাক্কা লাগে। সে টিফিন নিয়ে আসছিল। ধাক্কা লেগে টিফিনের সব প্যাকেটগুলো মাটিতে পড়ে যায়।
গোগো গ্রিন রুম থেকে বেরিয়ে বাথরুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দুজন ছেলে বাথরুমের ভেতর উকি দিচ্ছিল। তাকে দেখে ছেলেগুলো সেখান থেকে দৌড়ে সরে যায়। তাদের মধ্যে একজন ছেলের সাথে গোগো কথা বলে। এই ছেলেটা হলো গোগোর চামচা রাধু। গোগো তাকে বাইক আনতে বলে। দিয়া বাথরুম থেকে বেরোলে গোগো তার পিছনে এসে দাঁড়ায়। দিয়া এতে বেশ বিরক্ত হয়। সে গোগোকে অথৈ কোথায় জিজ্ঞাসা করে। সেই সময় একজন সাইকেল নিয়ে হাঁফাতে হাঁফাতে দিয়ার কাছে এসে দাঁড়ায়। সে এসে জানায় টুস্কির মা কিছুক্ষণ আগেই মারা গেছে। দিয়া সেই ছেলেটাকে বলে জ্যাঠামশাই ও মুকুলকে অনুষ্ঠানের ওখান থেকে ডেকে আনতে, এবং সে মিলিকে ডাকতে চলে যায়। গোগো আমাদের জানায় ওনার ক্যান্সার হয়েছিল ও 4th স্টেজ চলছিল। সে অথৈকে বলেছিল বায়োপসি করতে, কিন্তু অথৈ শোনেনি। সেই সময় তার কাছে আবার মুখার্জি স্যার নামের ওই ভদ্রলোকের ফোন আসে। গোগো রাধু নামের ওই ছেলেটাকে টেক্সট করে মুখার্জি স্যারদের টুস্কিদের বাড়ি নিয়ে আসতে বলে। এ হলো গোগোর বাবা। রাধু মুখার্জি স্যারদের আনতে চলে যায়। ওদিকে সবাই টুস্কিদের বাড়িতে এসে যায়। মিলি আর দিয়া টুস্কিকে সামলাচ্ছিল। ওদিকে রাধু ও মুখার্জি স্যার তার ছেলেকে নিয়ে টুস্কিদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। গোগো ওনাদের টুস্কিদের বাড়ির ভেতরে নিয়ে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল। দিয়া ওনাকে দেখে খুব চমকে যায়। এই লোকটা অর্থাৎ মুখার্জি স্যার হলো আসলে দিয়ার বাবা। দিয়া আর তার বাবার মধ্যে কথা কাটাকাটি চলছিল। সেই সময় সেখানে অথৈ আসে। সে মুখার্জি স্যারের পা ছুঁয়ে ওনাকে প্রণাম করতে গেলে তিনি পা সরিয়ে নেন। তিনি অথৈকে হুমকি দিয়ে বলতে থাকেন। অথৈ তো ভালো করেই জানে তিনি ঠিক কী করতে পারেন। গোগোর বাবা ওনাকে বাধা দিতে গেলে তিনি ওনাকে এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে বারণ করেন। সেই সময় রাধু উঠে তাদের কথার মাঝে বলে ওঠে, এই ভিনসুরার একটা সম্মান রয়েছে। ডাক্তারবাবু অর্থাৎ অথৈ একটা অবিবাহিত মেয়ের সাথে বিয়ে ছাড়াই থাকছে, এটা তো ঠিক নয়। মুকুল তাকে থামাতে গেলে তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হওয়ার উপক্রম হয়। জ্যাঠামশাই অর্থাৎ গোগোর বাবা মুকুলকে থামতে বলে। দিয়া তার বাবাকে জিজ্ঞেস করে উনাকে কে খবর দিয়েছে যে সে এখানে আছে। দিয়ার বাবা তাকে জিজ্ঞেস করে সে ওনার সাথে আজ বাড়ি ফিরবে কি না। দিয়া জানায় সে ফিরবে না। এই শুনে উনি দিয়াকে ওনার ক্ষমতার হুমকি দেন, কিন্তু এতেও দিয়ার সিদ্ধান্ত বদল না হলে উনি এবার অথৈয়ের সাথে কথা বলতে চায়। অথৈ এবং গোগো ওনার ছাত্র ছিল, এবং অথৈয়ের সাথে তার মেয়ে দিয়ার সম্পর্কের কথা জানতে পেরে উনি অথৈকে ওনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এভাবে তিনি অথৈ আর দিয়াকে আলাদা করতে পারবেন। তিনি অথৈকে হেয় করে বলতে থাকেন তার কাছে তো পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের সেবা করার ইচ্ছে আর তার মায়ের দিদিমার দুঃখের সেন্টিমেন্ট ছাড়া আর কিছুই নেই। অথৈ বলতে থাকে জীবনে চলার পথে এগুলোই তার পুঁজি, কারণ সে দেখেছে কিভাবে তার দিদিমাকে কুলিনেরা ডাইনি সন্দেহে জীবন্ত পুড় মেরেছে। তাদের মতো প্রান্তিক, দরিদ্র, পিছিয়ে পড়া মানুষদের লড়াই তার রক্তে মিশে আছে। তার দিদিমা মারা যাওয়ার পর তারা সেই গ্রাম পরিত্যাগ করে ভিনসুরায় চলে আসে, এবং সেখানে জ্যাঠামশাইয়ের মতো একজন দেবতুল্য মানুষ তাদের আশ্রয় দেয়। তিনি অথৈকে স্কুলে ভর্তি করিয়ে দেন। এই রুমালটা অথৈয়ের মা তাকে দিয়ে বলেছিলেন এটা তার বউয়ের জন্য, তার মায়ের তরফ থেকে উপহার। এরপর একদিন অথৈয়ের মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিন পর মারা যায়। তারপর জ্যাঠামশাই অথৈকে তার বাড়িতে নিয়ে আসে। গোগোর বাড়ি, স্কুল, জামা, খাবার, মা সবেতেই অথৈ ভাগ পায়। এভাবেই তারা একসাথে বড় হতে থাকে। গোগোর মা অথৈয়ের মায়ের মতো আরও কত গরিব দলিত মা এভাবেই সেবা না পেয়ে প্রাণ হারায়, তার হিসেব নেই। তাই অথৈয়ের স্বপ্ন সে সেই সব মানুষদের জন্য স্বাস্থ্যকেন্দ্র খুলে তাদের সেবা করবে। সে যখন তার এই স্বপ্নগুলোর কথা মেডিকেল কলেজে পড়াকালীন দিয়ার সাথে শেয়ার করেছিল, তাতে দিয়া তার এই স্বপ্ন পূরণের পথে পথিক হয়েছে, আর সে দিয়ার সাথে এই স্বপ্ন পূরণের পথে হাঁটতে চায়। এতক্ষণ মুখার্জি স্যার এগুলো শুনছিলেন। তিনি এবার বলেন তিনি অনেক যত্নে দিয়াকে মানুষ করেছেন, আর এত সহজে দিয়া যখন তার বাবার সাথে রক্তের বন্ধন ছেদ করতে পারল, তখন দিয়া কোন দিন তাকেও ঠকাবে। এই বলে মুখার্জি স্যার রাগ ও হতাশা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গোগো এবং রাধুও ওনাদের সাথে চলে যায়।
অথৈ, মুকুল এবং কয়েকজন গ্রামবাসী মিলে টুস্কির মায়ের দেহ নিয়ে শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা হয়। রাধু ও গোগো মুখার্জি স্যার ও তার ছেলেকে গাড়ি অবধি পৌঁছে দিতে যায়। সেখানে রাধু হ্যাংলার মতো মুখার্জি স্যারকে তাদের গাড়ির দাম জিজ্ঞাসা করে। গোগো তাকে থামতে বলে। রাধু চলে গেলে গোগো মুখার্জি স্যারকে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে সে মুখার্জি স্যারের প্রতি কৃতজ্ঞ। ওনার জন্যই সে আজ রিসার্চ করতে ইউএসএ যেতে পেরেছে। নিউ জার্সির বাড়িটাও ওনার জন্যই সে পেয়েছে। এছাড়া অথৈ তার বন্ধু হলেও সে দিয়ার জন্য চিন্তিত। এছাড়া সে মুখার্জি স্যারকে বলে তিনি অথৈয়ের জাত তুলে কথা বলে হয়তো ঠিক করেননি, কারণ কুলিনদের ওপর তার একটা ক্ষোভ রয়েছে, সেটা নিয়ে নাকি গোগো ভয় পায়। এছাড়া গোগো মুখার্জি স্যারকে তাদের কলেজের সিনিয়র ব্যানার্জিদার কথা মনে করায়, যে একবার অথৈকে তার বাবা এবং তার জাত তুলে গালাগালি দিয়েছিল। এর জন্য অথৈ তাকে এমন মেরেছিল যে 24 ঘন্টা তার জ্ঞান ফেরেনি। এই কাজের জন্য কলেজ অথৈকে সাসপেন্ড করেছিল এবং মুখার্জি স্যার তার সাসপেনশন তুলেছিল। অথৈকে গোগো মুখার্জি স্যারের সামনে বেঈমান, অকৃতজ্ঞ বলে। মুখার্জি স্যার গোগোর কথাগুলো শুনে দিয়ার জন্য মনে মনে খুবই টেনশন করতে থাকে। গোগো ওনাকে আশ্বস্ত করে বলে সে যতদিন এখানে আছে ততদিন দিয়া সম্পূর্ণ সেফ থাকবে, ওনার চিন্তার কোনো কারণ নেই। এরপর ওনারা ভিনসুরা থেকে চলে যায়। গোগো এবার কোনো একটা ভয়ঙ্কর খেলার ছক কষতে থাকে। সকালে অথৈ টুস্কির মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। দিয়া তার জন্য অপেক্ষা করছিল। তাদের একসাথে থাকা নিয়ে কথা উঠেছে, এতে অথৈ কিছুটা ডিস্টার্ব ছিল। দিয়া জানায় তার এক বান্ধবীর বাড়ি সদরে এবং সেখানে তার বান্ধবীর ভাইয়ের ম্যারেজ রেজিস্ট্রার অফিস। তারা আজই সেখানে বিয়ে করবে। তারা ঘরে এসব নিয়ে হাসি মজা করছিল। ওদিকে ঘরের পেছনে দাঁড়িয়ে গোগো তাদের কথাগুলো শুনছিল। সে এবার মিলিকে ফোন করে ভাঙা স্কুল ঘরে ডাকে। সেখানে গোগো মিলিকে বিয়ে করে ইউএসএ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তাতে মিলির চোখে রঙিন স্বপ্ন ঘুরতে থাকে। কথায় কথায় গোগো মিলিকে বলে সোশ্যাল মিডিয়ায় অথৈয়ের সাথে মিলির যে ছবিটা পোস্ট করা রয়েছে সেটা ডিলিট করে দিতে। মিলি তার কারণ জানতে চাইলে গোগো মিলির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞেস করে সে যে এত বছর এখানে ছিল না, তাই অথৈ কি মিলির সাথে শারীরিক সম্পর্ক করত? এই বলে গোগো উঠে সেখান থেকে চলে যায়। মিলিও গোগোর এই কথায় খুবই কষ্ট পায়। সেও আনমনে সেখান থেকে উঠে চলে যায়। মন্টু নামের ওই ছেলেটা কিছুটা দূর থেকে তাদের লক্ষ্য করছিল। এরপর গোগো একটা লোহার খাট কিনে আনে। ওদিকে অথৈ, দিয়া ও গ্রামের সবাই তৈরি হয়ে অথৈ ও দিয়ার বিয়ের উদ্দেশ্যে রেজিস্ট্রি অফিসে যায়। সেখানে তাদের বিয়ে সম্পন্ন করে আবার সবাই আনন্দ করতে করতে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে অথৈ ও দিয়া জ্যাঠামশাইকে প্রণাম করে ওনার থেকে আশীর্বাদ নেয়। এরপর রাতে সবাই অথৈ ও দিয়াকে বাড়ি পৌঁছে দিতে এলে তারা দেখে গোগো যে খাটটা কিনে এনেছিল সেটা অথৈ ও দিয়ার বিয়েতে গিফট করে এবং ফুল দিয়ে ঘর সাজিয়ে অথৈ ও দিয়ার ফুলসজ্জার আয়োজন করে। সবাই চলে গেলে অথৈ তার টিনের বাক্স থেকে সেই রুমালটা বের করে ও দিয়াকে তার মায়ের স্নেহ আশীর্বাদে বোনা রুমালটা দেয়। এরপর তারা একান্তে তাদের অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করতে থাকে। ওদিকে গোগো অথৈদের বাড়ি থেকে বেরিয়ে রাধুর কাছে চলে যায়। রাধুর কথাবার্তায় বোঝা যায় দিয়ার ওপর তার লোলুপ নোংরা নজর ছিল। গোগোর অথৈকে ঘটা করে খাট গিফট করার ব্যাপারটাতে সে বিরক্তি প্রকাশ করে। অথৈ আর দিয়া যেহেতু এখন স্বামী স্ত্রী, তাই রাধুর অথৈয়ের ওপর ক্ষেপে ছিল। গোগো তাকে সান্ত্বনা দিয়ে বলে রাধু তার কথা মতো চললে সে দিয়াকে রাধুর কাছে এনে দেবে। গোগো এরপর বাড়ি ফিরে আসে। রাত্রে হঠাৎ একদিকে অথৈ ও অপরদিকে গোগো তাদের মায়েদের স্বপ্ন দেখে এবং চমকে ঘুম থেকে উঠে যায়। অথৈ ঘর থেকে বেরিয়ে মাঠের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার মন খারাপ থাকলে সে এভাবেই মাঠের ধারে দাঁড়িয়ে থাকত। দিয়া অথৈকে ঘরে নিয়ে যায়। পরের দিন সকালে দিয়ার জ্বর হওয়ায় অথৈ দিয়াকে সেদিনটা স্কুলে যেতে বারণ করে। অথৈ দিয়াকে ওষুধ খেতে দেয়। মুকুল সাইকেল নিয়ে অথৈদের বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তায় জ্যাঠামশাইয়ের সাথে তার দেখা হয়। জ্যাঠামশাই মুকুলকে সবাইকে জানিয়ে দিতে বলে আগামী রবিবার অথৈয়ের সম্বর্ধনা অনুষ্ঠান হবে। মুকুল অথৈদের বাড়ি এসে দিয়াকে
তার হাতে বানানো একটা হেয়ার অ্যাক্সেসরি পরিয়ে দেয়। সেটা পরানোর সময় আনমনেই তার চোখ দিয়ার বোতাম খোলা শার্টের মধ্য দিয়ে উন্মুক্ত বুকের ওপর পড়ে। অথই সেটা দেখতে পেয়ে মুকুলকে পাশের ঘরে কিছু ফাইল আনতে পাঠিয়ে দেয় ও দিয়াকে একটা স্কার্ফ জড়িয়ে নিতে বলে। তখনই সেখানে গোগো আসে। সে এসে অথইকে জিজ্ঞেস করে সে কি একাই কাজে বেরোবে নাকি তার চেলা অর্থাৎ মুকুলকেও নিয়ে যাবে। অথই জানায় সে একাই যাচ্ছে। দিয়ার যেহেতু জ্বর হয়েছে তাই যতক্ষণ মুকুলের বোন অর্থাৎ মিলি দিয়ার কাছে না আসছে ততক্ষণ মুকুলই দিয়ার কাছে থাক। গোগো অথইকে বলে সে মুকুলকে নিয়ে যেতেই পারে, আর মিলি যতক্ষণ না আসছে সেই না হয় দিয়ার সাথে থেকে যাবে। দিয়া অথইকে ইশারায় বারণ করে। মুকুল অথইকে বাসস্ট্যান্ড অবধি ছেড়ে দিতে চায়। গোগো বলে সে বাড়ি যাবে। কিছু দূর যাওয়ার পরই অথই মুকুলকে বলে দিয়ার শরীরটা ভালো না, তাই সাইকেলটা তাকে দিয়ে সে মুকুলকে বাড়ি ফিরে যেতে বলে। ওদিকে গোগো আবার ফিরে এসে দিয়ার পেছনে এসে দাঁড়ায়। দিয়া হঠাৎ পিছন ফিরে তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় ও প্রচণ্ড অস্বস্তিতে পড়ে। এরপর গোগো ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে এসে সে রোদে মেলে রাখা অথইয়ের মায়ের রুমালটা হাতে নেয়। সে দিয়াকে জিজ্ঞেস করে এটা কার। দিয়া সেটা তক্ষুনি ফেরত চায়, কিন্তু গোগো বলতে থাকে এটা কেন স্পেশাল সেটা না বললে সে রুমালটা ফেরত পাবে না। তখন দিয়া বলে এটা অথইয়ের মায়ের হাতের তৈরি রুমাল, এটা তার বিয়ের গিফট। তখন গোগো সেটা তাকে ফেরত দিয়ে দেয়। ওদিকে তখনই মুকুলও অথইয়ের বাড়িতে ফেরত আসে। এসব ঘটনায় গোগোর মাথায় একটা দুর্বুদ্ধি ঝলকে ওঠে। গোগো এবার রাধুকে ফোন করে তাকে পাশের গ্রামে মুকুলের যে প্রেমিকা ছিল তার খোঁজ নিতে বলে। সে খোঁজ নিয়ে জানতে পারে মুকুল পিঙ্কি নামের একজন পতিতার সাথে রেড লাইট এরিয়াতে দেখা করতে চায়। সেই মুকুলের প্রেমিকা। গোগো আবার অথয়দের বাড়িতে ফিরে আসে এবং মুকুল দিয়াকে যখন নানা রকম অঙ্গভঙ্গি করে হাসাচ্ছিল তাদের সেই খুনসুটির মুহূর্তটা ভিডিও রেকর্ড করে নেয়। রাত্রে রাধু গোগোকে ফোন করে জানায় মুকুল আজ রাতে পিঙ্কি নামের ওই পতিতাটির কাছে গেছে। গোগো রাধুকে ওই এলাকার লোকেশনটা পাঠাতে বলে। এবার আমাদের মুকুল আর পিঙ্কির কথোপকথন দেখানো হয়। মুকুল পিঙ্কিকে বলতে থাকে সে তাকে একদিন ঠিকই এখান থেকে নিয়ে যাবে। পিঙ্কি তাকে বলে সে তো এই এক কথা অনেক দিন থেকেই বলছে। মুকুল তাকে বলে সে সবাইকে বুঝিয়ে বলবে যে ছোটোবেলায় পিঙ্কির মা বাবা মারা যাওয়ায় সে পেটের দায়েই এই পথে নেমেছে। পিঙ্কি তখন মুকুলকে জিজ্ঞেস করে সে যে একটা পতিতাকে ভালোবাসে এই কথাটা সে অথয় তাকে বলতে পারবে তো। মুকুল এই কথার কোনো উত্তর দিতে পারে না। তারা যখন নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিল তখনই গোগো এসে অনেকগুলো নোটের বান্ডিল মাসির হাতে গুজে দেয় এবং পিঙ্কিকে চায়। সেই মাসি তখন পিঙ্কিকে ডেকে বলে তার ঘর খালি করতে, কারণ তার কাস্টমার এসেছে। পিঙ্কি মুকুলকে সেখান থেকে বের করে দেয়। এরপর গোগো পিঙ্কির ঘরে আসে। রাত্রে অথই বাড়ি ফিরে আসলে দিয়া তার কাছে আজ সারাদিন কি হলো তা জিজ্ঞাসা করে। অথই জানায় সেখানকার মেডিকেল অফিসার নাকি ঘুষ চাইছে। মানুষের জন্য ভালো কাজ করতে গিয়েও যে এভাবে কম্প্রোমাইজ করতে হবে সেটা সে বোঝেনি। এছাড়া সে তাদের কলেজের সিনিয়র ব্যানার্জি তাকে তার বাবা ও জাত তুলে কথা বলার জন্য যে মেরেছিল তার জন্যও অনুতপ্ত হয়। সে এখন অনেক পরিণত হয়েছে, তাই সেদিনকার প্রতিবাদটা সে যে ভুলভাবে করেছিল সেটা এখন বুঝতে পারে। দিয়া তাকে বলে এর জন্যই তো সে অথইকে ভালোবাসে। দিয়া ঠাট্টার সুরে বলে সে তাকে আগামী 7 জন্ম এভাবেই ভালোবাসবে, তা সে যতই কালো হোক। তার এই কথায় অথই তাকে বলে তাদের শহুরে মানুষদের একটা ফর্সা প্রীতি রয়েছে, তাই না? এছাড়া সে আরও বলে দিয়ার পাত্র হিসেবে অনগ্র চ্যাটার্জি অর্থাৎ গোগো তো অনেক বেটার অপশন ছিল, তবে সে কেন তাকে চুজ করলো। তার এই কথায় দিয়া একটু আঘাত পায়। সে রাগ করে ঘরে চলে যেতে গেলে অথই তার মানভঞ্জন করতে থাকে। এদিকে মুকুল পিঙ্কির ওখান থেকে এসে একটা গাছতলায় বসে ড্রিঙ্ক করতে থাকে। গোগো পতিতালয় থেকে বেরিয়ে মিলিকে আবার সেই স্কুল ঘরে ডাকে। সেখানে গোগো আবার মিলিকে বিয়ে করে বিদেশ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় ও তার সাথে ইন্টিমেট হয়। গোগো তাকে কতগুলো দামি চকলেট গিফট করে এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে অথয়দের বাড়ি থেকে অথয়ের মায়ের বানানো রুমালটা তাকে এনে দিতে বলে। সেখান থেকে বেরিয়ে গোগো রাধুর সাথে দেখা করে। সে মনে মনে এবার একটা ফন্দি আঁটতে থাকে। রবিবার সন্ধ্যায় অথয়ের সম্বর্ধনার আয়োজন করা হয়। সেখানে গোগো
সবাইকে অবাক করে মঞ্চে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। ওদিকে সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত ছিল, তখন মিলি লুকিয়ে অথয়দের বাড়ি আসে এবং অথয়ের মায়ের তৈরি সেই রুমালটা চুরি করে নেয়। রুমালটা চুরি করে সে আবার অনুষ্ঠানে ফিরে আসে। এবার অথয় তার বক্তব্য রাখতে থাকে। সে আজ সব দুস্থ ভিনসুরাবাসীর জন্য কল্যাণী সেবা সদন প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। একদিকে অনুষ্ঠান চলছিল, আর তার উল্টো দিকে রাধু শহর থেকে ডান্সার নিয়ে এসে সকলকে সেখানে আসতে আকৃষ্ট করে। সবাই অথয়ের সম্বর্ধনা ছেড়ে ওদিকেই ছুটে যায়। মিলি ও গোগোকে এবার অথয়ের বাড়ি থেকে চুরি করে আনা সেই রুমালটা দেয়। রাধু ও গোগো সবাইকে মদ বিলি করতে থাকে। অথই তাদের এই অপসংস্কৃতিতে খুবই রেগে যায়। রাত্রে মুকুল ও মন্টু গাছতলায় বসে ড্রিঙ্ক করছিল। মন্টু মিলিকে খারাপ নজরে দেখত। সে মাতাল অবস্থায় মিলির নাম জড়িয়ে খারাপ ইঙ্গিত করতে থাকলে মুকুল এটা শুনে খুব রেগে যায়। মন্টু একদিন গোগো ও মিলিকে ভাঙা স্কুল ঘরে ইন্টিমেট হতে দেখেছিল। এটাই সে মুকুলকে বলতে থাকলে মুকুল তো তার বোনের নামে এসব কথা বলায় মন্টুর ওপর রেগে তাকে মারতে যায়। রাধু এই খবরটা ফোনে গোগোকে দিয়ে দেয় এবং সে মন্টু ও মুকুলের ঝামেলা দেখতে চলে আসে। ওদিকে গোগো চলে যায় অথয়কে খবর দিতে। সে অথয়কে বলে মুকুল ড্রিঙ্ক করে মাতলামি করছে। গোগো অথয়কে বাইকে করে নিয়ে এবার ঝামেলার জায়গায় আসে। অথয় এসব দেখে মন্টু ও মুকুলের ওপর খুব রেগে তাদের বকতে থাকে। মন্টু বলে এই বিদেশি ড্রিঙ্কগুলো তো তাদের নাচের অনুষ্ঠান থেকে দেওয়া হয়েছে। এসব অপসংস্কৃতিকে ভিনসুরায় প্রমোট করার জন্য অথই গোগো এবং রাধুকেও ছেড়ে কথা বলে না। অথই মুকুলকে এই ঘটনার জন্য তাকে আর তার সাথে কাজে যেতে বারণ করে এবং রেগে একাই বাড়ি ফিরে যায়। পরের দিন গোগো অথয়ের চেম্বারে এসে তার কাছে স্বাস্থ্যকেন্দ্রের পারমিশনের আপডেট জানতে চায়। সে বলে এই স্বাস্থ্যকেন্দ্রটা যেহেতু তার মায়ের নামে, তাই অথয়ের যদি কোনো হেল্প লাগে তবে সে তাকে বলতে পারে। সেও স্বাস্থ্যকেন্দ্রের ফান্ডে কিছু কন্ট্রিবিউট করতে চায়। এছাড়া গোগোর মা যেহেতু ক্যান্সারে মারা গিয়েছিল, তাই সে এখন ক্যান্সার নিয়ে রিসার্চ করছে। গোগো বলে তার মাঝে মাঝে মনে হয় সে এখানে থেকে অথয়ের সাথে মিলে স্বাস্থ্যকেন্দ্রের কাছে হেল্প করবে, কিন্তু অথই তার এই কথায় বিশ্বাস না করলে সে বলে তার মা মারা যাওয়ার পর তাকে কেউ আর বিশ্বাস করে না, একমাত্র মাই তাকে বিশ্বাস করত। এর উত্তরে অথয় তাকে বলে কিন্তু গোগো তো জানে অথয় তাকে কত ভালোবাসে। ওদিকে মিলি দিয়াদের বাড়িতে মুকুলকে নিয়ে যায়। অথয়ের কাজ শেষ হলে সে যখন তার চেম্বার থেকে বেরোবে, তখন গোগো মুকুলের প্রসঙ্গটা অথয়ের সামনে তোলে। সে বলতে থাকে মুকুল যে এরকম একটা কাজ করতে পারে সেটা সে ভাবতেই পারে না। ওদিকে মুকুল দিয়ার কাছে ক্ষমা চায়। সে আগের দিন রাত্রে নেশা করে মাতলামি করেছে, তার জন্য সে অনুতপ্ত। দিয়া তাকে আশ্বস্ত করে বলে সে অথয়ের সাথে তাকে আবার কাজে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলবে। তারা এসব নিয়ে কথা বলছিল, সেই সময় গোগোর বাইকের পেছনে অথই বাড়ির দিকে আসতে থাকে। দিয়া মুকুলকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর দিয়া মিলিকে বলে চা বসাতে। মিলি ফট করে বলে ফেলে গোগো তার চাটা চিনি ছাড়া হবে। এতে দিয়া মিলিকে বলে সে পরে তার সাথে কয়েকটা কথা বলবে। গোগো এসে ঘরে বসে। অথই হাত মুখ ধুয়ে ঘরে এলে দিয়া তাকে মুকুলের সাথে কথা বলে তাকে কাজে ফিরিয়ে নিতে বলে, কিন্তু অথই এই ব্যাপারটা ইগনোর করে নিজের কাজ করতেই থাকে। দিয়াও তাকে বারবার বোঝাতে থাকলে অথই একটা সময়ের পর খুবই বিরক্ত হয়ে একটা ধমক দেয়। তাদের মধ্যে এই নিয়ে এক প্রকার ঝামেলা হয়ে যায়। অথই রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। গোগোও তার সাথে সাথে বেরিয়ে যায়। সে গোগোকে নিয়ে তাদের ছোটোবেলার আড্ডার জায়গায় নিয়ে আসে। সেখানে গিয়ে তাদের ছোটোবেলার টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে থাকে। গোগো এবার অথয়কে সিম্প্যাথি দেওয়ার নামে একটু একটু করে তার কানে বিষ ঢালতে থাকে। গোগো তাকে এবার দিয়ার ব্যাপারে অল্প অল্প সন্দেহ ঢোকাতে থাকে। সে তাকে বলে সে তো সারাদিন এত ব্যস্ত থাকে, তাহলে সে দিয়াকে সময় কখন দেয়? অথয়ের তো এখন উচিত দিয়াকে সময় দেওয়া, পার্সোনাল টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া। নইলে হয়তো সে একদিকে কাজ নিয়ে ব্যস্ত থাকবে আর দিয়াও অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে যাবে। সে এখন এগুলো কেন বলছে?
অথই এই কথাটা গোগোকে জিজ্ঞেস করলে সে এবার দিয়ার সাথে মুকুলকে জড়িয়ে নোংরা ইঙ্গিত করতে থাকে। অথই এতে তার ওপর বিরক্ত হলে সে তাকে বলে দিয়া কিন্তু তার নিজের বাবাকে ছেড়ে চলে এসেছে, অথই তো কোন ছাড়। এগুলো বলেই সে চলে যায়। এতে করে অথয়ের মনে একটা সন্দেহের বিষবৃক্ষের বীজ বপন করতে সে সক্ষম হয়। রাত্রে অথই বাড়ি ফিরতেই তার গোমড়া মুখ দেখে দিয়া নানাভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। দিয়া নানান কথা বলতে থাকে। সেই সময় হঠাৎ করে দিয়া আবার মুকুলকে অথয়ের ডিসপেন্সারিতে ফেরানোর কথা বললে অথয়ের যেন আবার ক্ষতের ওপর আঘাত লাগে। সে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন গোগো আবার সেই রেড লাইট এরিয়াতে যায় পিঙ্কির সাথে দেখা করতে। ঠিক সেই সময় মুকুলও পিঙ্কির সাথে দেখা করতে আসে, কিন্তু পিঙ্কি তখন অন্য গ্রাহকের সাথে ব্যস্ত ছিল, তাই ওখানকার মাসি তাকে সেখান থেকে বের করে দেয়। ওদিকে পিঙ্কির ঘরে গোগো অথয়ের মায়ের ওই রুমালটা পিঙ্কিকে দিয়ে নানা পোজে তার ফটো তুলে নেয়। পরের দিন সকালে অথই ও দিয়া নিজের নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দিয়ার স্কুলে চিলড্রেন্স ডের অনুষ্ঠানে মুকুল ও তার বোন মিলি গিয়ে উপস্থিত হয়। মুকুল সেখানে নানা রকম অঙ্গভঙ্গি করে বাচ্চাদের আনন্দ দিতে থাকে। রাধু আড়াল থেকে এগুলোর ভিডিও রেকর্ড করে নেয় ও গোগোর কাছে পাঠিয়ে দেয়। গোগো এটাই অথয়কে বলার জন্য ভনিতা করে জিজ্ঞাসা করে, আজকে দিয়ার স্কুলে কোনো প্রোগ্রাম রয়েছে? অথই জানায় আজ সেখানে চিলড্রেন্স ডের সেলিব্রেশন রয়েছে। তখন সে অথয়কে জানায় মুকুল দিয়ার স্কুলে গিয়েছে। এই বলে সে রাধুর পাঠানো ভিডিওটা অথয়কে দেখায়। এছাড়া গোগো অথয়কে আরও বলে যে দিয়া বারবার অথয়কে নানাভাবে মুকুলকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করতেই থাকবে। গোগো কদিন ধরে মিলির ফোন ধরছিল না, তাই মিলি রাত্রে গোগোদের বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছিল। গোগো বাড়ি ফিরলে মিলি তাকে জিজ্ঞেস করে গোগো কেন তাকে দিয়ে অথয়ের রুমালটা সেদিন চুরি করালো, কিন্তু গোগো সেই কথার কোনো পাত্তা না দিয়ে বাইক রেখে ঘরে চলে যায়। ওদিকে অথয়ও নিজের বাড়ি ফিরে যায়, কিন্তু সে দিয়ার সাথে ভালো করে কথা বলে না। রাত্রে দিয়া অথয়ের কাছে আসে। সে তার আর অথয়ের ইন্টিমেট মুহূর্তেও মুকুলকে ফেরানোর কথা বলে ফেলে, যেটা শুনে অথই নিজেকে শান্ত রাখতে পারে না। সে দিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং গোগোর বাড়ির বাইরে চলে আসে। গোগো এই রকম কিছুরই একটার অপেক্ষায় জেগে বসেছিল। সে ভেতরে ভেতরে এতে খুবই খুশি হয়, কিন্তু মুখে চিন্তার একটা ভাব নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। অথয়ের চিৎকারে জ্যাঠামশাইও ঘরের বাইরে চলে আসে। গোগো অথয়কে খালি গায়ে দেখে তার দিকে একটা জামা ছুঁড়ে দেয়। ওদিকে দিয়াও প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে বারবার গোগোকে ফোন করতে থাকে, কিন্তু গোগো ইচ্ছে করেই ফোনটা তোলে না। দিয়া মুকুলকেও কয়েকবার ফোনে ট্রাই করে। অথই গোগোকে নিয়ে প্রচণ্ড জোরে বাইক চালিয়ে তাদের সেই ছোটবেলার আড্ডার জায়গায় নিয়ে আসে। অথই গোগোকে সপাটে একটা চড় মারে এবং বলতে থাকে সে ইচ্ছে করেই দিয়া ও মুকুলকে নিয়ে তার মনে নোংরা সন্দেহ সন্দেহ ঢোকাচ্ছে, তাই না? কিন্তু গোগো ক্রমাগত তাকে বোঝাতে থাকে দিয়া তাকে ঠকাচ্ছে, কিন্তু অথই বলতে থাকে সে দিয়াকে ভালোবাসে এবং বিশ্বাসও করে। অথই যেহেতু গোগোর বাড়িতে আশ্রিত থেকে তার ছেঁড়া জামা, ব্যবহার করা জিনিস, এঁটো খাবার খেয়ে এখন আবার তারই সমকক্ষ, তাই গোগো এটা মেনে নিতে পারছে না এবং অথয়ের মনে দিয়ার নামে সন্দেহ ঢোকাচ্ছে। এছাড়া গোগো যদি এই ব্যাপারে সলিড কোনো প্রুফ না দিতে পারে, তবে তাকে দিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই কথায় গোগো বিশ্রীভাবে হাসতে থাকে এবং সে সেই দিন অথয়ের বাড়িতে করা দিয়া ও মুকুলের ভিডিওটা দেখিয়ে দেয়। যদিও ভিডিওতে এমন খারাপ কিছু ছিল না, কিন্তু গোগো তার নোংরা গল্পের মাধ্যমে ভিডিওটাকে অথয়ের কাছে প্রেজেন্ট করে, যাতে করে অথয়ের ধৈর্য শক্তি একটু একটু করে ভাঙতে থাকে। গোগো অথয়কে বলে বাড়ি ফিরে সে যেন দিয়ার কল লিস্টটা চেক করে। এছাড়াও সে বলে দিয়াকে সে কি কোনো আপেলের নকশা করা রুমাল দিয়েছিল, যেটা দিয়া নাকি মুকুলকে দিয়েছে। অথয় এবার প্রচণ্ড উত্তেজিত হয়ে গোগোর কাছে প্রমাণ চাইলে গোগো তাকে বলে সে যেন দিয়ার কাছে রুমালটা দেখতে চায়। এসব কথায় অথয় আর শক না নিতে পেরে অজ্ঞান হয়ে যায়। গোগোর উদ্দেশ্য ছিল
এইভাবে তার ভালো মন্দ বিচার করার বোধটাকে গুলিয়ে দিয়ে তার ভেতরের পশুসত্তাকে জাগিয়ে তুলতে। এবং এভাবেই সে অথয়কে খেলাতে হারাতে চায়। সকালে গোগো ভালো মানুষের মতো অথয়কে বাড়িতে পৌঁছে দিতে আসে। দিয়া তার এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে সে কোন বিষয় নিয়ে এত স্ট্রেস নিচ্ছে। দিয়া গোগোকে একবার অথয়ের প্রেশারটা চেক করতে বলে, কিন্তু অথই গোগোকে চলে যেতে বলে। গোগো চলে গেলে অথই দিয়ার ফোনটা চায়। দিয়া তাকে ফোনটা এনে দিলে অথই কল লিস্ট চেক করে এবং দেখতে পায় দিয়া কাল রাত্রে বেশ কয়েকবার মুকুলকে ফোন করেছিল এবং মুকুল কল ব্যাক করেছে। এই ব্যাপারে সে দিয়াকে জিজ্ঞেস করায় দিয়া জানায় কাল অত রাত্রে সে দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার খুব টেনশন হচ্ছিল, তাই সে মুকুল ও গোগোকে ফোন করেছিল, কিন্তু রাত্রে মুকুল ফোন তোলেনি এবং সকালে মুকুল কল ব্যাক করে এবং দিয়া তাকে ৮টার সময় এখানে আসতে বলেছে। এবারে অথয় যেন মুকুলকে কাজে ফিরিয়ে নেয়। দিয়ার মুখে আবার মুকুলের কথা শুনে সে দিয়ার কাছে তার মায়ের রুমালটা চায় এবং উত্তেজিত হয়ে নিজেই ছুটে গিয়ে সারা ঘর তন্ন তন্ন করে রুমালটা খুঁজতে থাকে। রুমালটা কোথাও খুঁজে না পেয়ে সে এবার দিয়ার গায়েও হাত তোলে। দিয়া এই আকস্মিক ঘটনায় খুবই আঘাত পায়। সে অথয়কে বলে রুমালটা সে কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিল না, আর এটা সে অথয়কে জানাতো, কিন্তু অথয় তার কোনো কথা না শুনে ঘর থেকে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে যায়। দিয়া কাঁদতে শুরু করলে কান্নার আওয়াজে সে পিছন ফিরে তাকায় এবং ঘরের পাশে জানালার ধারে মুকুলকে দেখতে পায়। তবুও সে কোনো কথা না বলে নিজের মতো সেখান থেকে চলে যায়। অথই চলে গেলে মুকুল দিয়ার কান্না শুনে ঘরে আসে। গোগো এসব ঘটনা আড়াল থেকে শুনছিল এবং বেশ মজা পাচ্ছিল। রাত্রে মুকুল আবার পিঙ্কির কাছে যায়। মুকুল পিঙ্কিকে বলে তাকে কাজে ফেরানো নিয়েই হয়তো অথয়দা ও দিয়াদির মধ্যে কোনো ঝামেলা হচ্ছে। তাদের প্রাইভেট টাইমে অথয়ের নাম নেওয়ায় পিঙ্কি খুবই বিরক্ত হয়ে উঠে যায়। পিঙ্কি এবার মুকুলকে সেই রুমালটা দিয়ে বলে এটা সে বুনেছে এবং এটা মুকুলের বার্থডে গিফট। পিঙ্কি রুমালটার সাথে মুকুলের কয়েকটা ফটো তোলে। ওদিকে অথয়ও বাড়ি ফিরে আসে এবং সে দিয়ার কাছে সরি বলে। সে দিয়াকে শান্তভাবে জিজ্ঞেস করে দিয়া কি মুকুলকে ভালোবাসে। দিয়ারও এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে অথয়কে বলতে থাকে সে তো তার বাবা, ভাই, ক্যারিয়ার সব ছেড়ে শুধুমাত্র অথয়কে ভালোবেসে এখানে এসে পড়ে আছে, আর আজ অথয় তাকে সন্দেহের চোখে দেখে। এগুলো বলতে বলতে দিয়া কান্নায় ভেঙে পড়ে। অথয় বলে সে খুব সাধারণ আর ইনসিকিউরড, তাই সে সন্দেহ করে ফেলেছে। তাদের এইসব কথার মাঝে দিয়া আবারও মুকুলকে ফেরানোর কথা বললে অথয়ের মনে থাকা সন্দেহের ছাইচাপা আগুন আবার ঝলকে ওঠে। অথয় উঠে ঘর থেকে বেরিয়ে যায়। দিয়া জানালা দিয়ে মিলিকে আড়ি পাততে দেখে তাকে জিজ্ঞেস করে এই ঘরে একটা নকশা করা রুমাল ছিল, সে কি সেটা দেখেছে? মিলি বলে সে তো তা জানে না। ওদিকে পিঙ্কি মুকুলের ছবিগুলো গোগোকে পাঠিয়ে দেয় এবং জানায় মুকুল একটু আগেই সেখান থেকে বেরিয়েছে। গোগো তার বাড়ি থেকে বেরিয়ে জ্যাঠামশাইয়ের কাছে এসে বসে। জ্যাঠামশাই তাকে বুঝিয়ে বলে দিয়া তো তার সব ছেড়ে অথয়ের কাছে চলে এসেছে, তাই সে যেন দিয়ার ওপর বিশ্বাস না হারায়। তখনই গোগো বাড়ি চলে আসে। অথয় তাকে দেখে সেখান থেকে বাড়ির দিকে চলে যায়, কিন্তু গোগো তার পিছন ছাড়ে না। সে ক্রমাগত দিয়া ও মুকুলকে নোংরা সম্পর্কে জড়িয়ে তাদের নামে নোংরা ইঙ্গিত করতে থাকে। অথয় সেগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু গোগো তার জাত নিয়ে অথয়কে উস্কানি দিতে থাকে। গোগো এরপর তার মোক্ষম এবং শেষ চালটা চালে। সে অথয়কে রুমালটার সাথে তোলা মুকুলের ছবিগুলো দেখাতে থাকে এবং তাকে মনে মনে দুর্বল করতে থাকে। গোগো রাধুকেও এসএমএস করে বলে সে যদি অথয়ের ওপর শোধ তুলতে চায় তাহলে রাধু যেন তার পাঠানো লোকেশনে চলে আসে। গোগো যেহেতু জানতো মুকুল এই পথ দিয়েই পিঙ্কির ওখান থেকে বাড়ি ফিরবে, তাই সে অথয়কে একটা ঘরের আড়ালে লুকিয়ে রাখে এবং মুকুল এলে তাকে দাঁড় করিয়ে রুমালটার ব্যাপারে জিজ্ঞেস করে এবং ফোনে পিঙ্কির ফটো দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে বলতে থাকে তাদের এই সম্পর্কটা তো সমাজ মানবে না, তাহলে মুকুল কেন এই সম্পর্কে আছে। মুকুল জানায় সে ওকে খুব ভালোবাসে আর এই রুমালটাও সে দিয়েছে। সে তার এই সম্পর্কের বিষয়টা কাউকে জানাতে বারণ করে। গোগো এবার ক্রমাগত মুকুলকে উত্ত্যক্ত করতে থাকলে সে মুকুলকে বলতে থাকে
মুকুল কতবার তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং এগুলো করতে কি তার লজ্জাও করে না? উত্তেজিত মুকুল এবার চেঁচিয়ে বলতে থাকে, হ্যাঁ, সে অনেকবার তার প্রেমিকার সাথে ইন্টিমেট হয়েছে, আর সে তাকে খুব ভালোবাসে। মুকুল আসলে এতক্ষণ যে কথাগুলো বলছিল সেগুলো তার প্রেমিকা পিঙ্কিকে উদ্দেশ্য করে। কিন্তু অথই যেহেতু আড়ালে ছিল এবং শুধুমাত্র কথাগুলোই শুনতে পাচ্ছিল, আর ফোনে যে গোগো পিঙ্কির ফটো দেখিয়ে মুকুলকে এসব জিজ্ঞাসা করছিল, সেটা তো আর সে জানে না। গোগো যেহেতু আগে থেকেই তার মনে সন্দেহ ঢুকিয়ে রেখেছিল, তাই সে ভাবতে থাকলো দিয়াই হয়তো মুকুলের প্রেমিকা, এবং মুকুল কথাগুলো দিয়ার সম্পর্কেই বলছে। গোগো মুকুলকে বলে সে অথয়কে তার প্রেমের বা প্রেমিকার বিষয়ে কোনো কিছুই বলবে না, এবং তাকে বাড়ি চলে যেতে বলে। মুকুল চলে গেলে গোগো অথয়ের সামনে যায়। সে এবারে পুরোপুরিভাবে সক্ষম হয়েছে অথয়ের মনে থাকা সন্দেহকে ঘেন্নায় পরিবর্তন করতে। অথয় বলতে থাকে সে অনগ্র চ্যাটার্জিকে ঘেন্না করে, এবং দিয়া মুখার্জি অর্থাৎ দিয়াকেও। অথয় এবার তার মনে একরাশ ঘেন্নার আগুন নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় রাধু রিভলভার নিয়ে অথয়ের সাথে ধস্তাধস্তিতে জড়ায়। রাধু দিয়াকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। অথই রাধুকে প্রচণ্ড মারে। সে যেন এখন পুরোপুরিভাবে একটা দানবে পরিণত হয়েছে। দিয়া বাড়িতে বসে এমব্রয়ডারির কাজ করছিল। সেখানে মিলিও ছিল। বাইরে মেঘ করেছে দেখে দিয়া মিলিকে বাড়ি ফিরে যেতে বলে। মিলি বলে সে কাল সকাল 9টায় আবার আসবে, সকালে আবার দেখা হবে। কিন্তু দিয়া বলে যদি কোনো বিপর্যয় না হয় তাহলে অবশ্যই দেখা হবে। মিলি যেন দিয়াকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না। সে কেঁদে ফেলে এবং কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি চলে যায়। মিলি চলে গেলে অথয় এবার বাড়ি ফেরে। দিয়া বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিল। অথয় ঘরে ঢুকলে তার মনে মিলি, রাধু, জ্যাঠামশাই সকলের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। এছাড়াও যেটা সবথেকে বেশি তাকে তাড়া করতে থাকে সেটা হলো মুকুল ও দিয়াকে নিয়ে বলা গোগোর কথাগুলো। সে এবার ঘরে এসে দিয়ার মুখে বালিশ দিয়ে চেপে ধরে। একটা সময় পর ছটফট করতে করতে দিয়া মারা যায়। তখনই ঘরের বাইরে থেকে গোগো অথয়ের নাম ধরে রাখতে থাকে। এবার কারেন্ট আসলে অথই দিয়ার মুখের ওপর থেকে বালিশ সরায় এবং পালস চেক করে দেখতে পায় সে আর নেই। অথই দিয়ার বডিটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। এবার গোগো এসে তার সামনে দাঁড়ায় এবং তাকে বলতে থাকে যে দিয়া তো আসলে ইনোসেন্ট ছিল। সে একটা নির্দোষ মেয়েকে খুন করেছে। সে যেগুলো বলেছে অথয় তো সেগুলো নির্বোধের মতো মনে গেঁথে নিয়েছে। তার আর ভিনসুরার ভগবান হওয়া হলো না। গোগো বলতে থাকে এই খেলায় সে জিতে গেছে এবং অথয় গো হারা হেরেছে। অথয় এবার যেন নিজের মধ্যে ফেরে। সে তার করা অপরাধ এবং নিজের হাতে নিজের প্রিয় মানুষটাকে মেরে ফেলার জন্য অনুতাপের আগুনে পুড়তে থাকে। গোগো তখন তার হাতে রাধুর সেই রিভলভারটা দিয়ে তাকে শ্যুট করতে বলে। অথই রিভলভারটা দিয়ে গোগোর মাথায় মেরে তাকে দূরে সরিয়ে দেয় এবং কিছুটা দূরে যেন তার মাকে দেখতে পায়। এবার অথই তার নিজের করা অপরাধের জন্য সে নিজের হাতের রিভলভারটা দিয়ে নিজেকেই শ্যুট করে। সন্দেহ খুব বাজে একটা জিনিস, যেটা একবার কারো মনে ঢুকলে সেটা